হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি আমাদের এবিটিএ মাধ্যমিক এবিটিএ যে টেস্ট পেপার 335 নম্বর অঙ্কের পেজ, তারই সেকেন্ড পার্ট, এবং এটা দিলেই আমাদের এই পুরো সেটটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আগামীকালের ক্লাসে আমরা নেক্সট সেটটা কিন্তু সলভ করব। ঠিক আছে, চেষ্টা করব পুরো কমপ্লিট ভিডিও দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি বলি তোমাদেরকে একটু, আজকে ভিডিওতে একটু কথাগুলো আমার একটু অস্পষ্ট হতে পারে, কারণ ঠান্ডা লেগে আমার গলাটা পুরো ধরে আছে, যার জন্য একটু প্রবলেম আসতে পারে। তো সেই জন্য তোমরা একটু কাইন্ডলি ম্যানেজ করে নিও। আর সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আরেকটা জিনিস একটু বলি, ভিডিও অ্যানালিটিক্স থেকে আমি যা দেখতে পাচ্ছি, অনেক লোক, তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু ভিডিও দেখছো, ঠিক আছে, ভিডিওগুলো থেকে কিন্তু হেল্প নিচ্ছ, বাট অনেকে কিন্তু আছো সাবস্ক্রাইব করছো না। তো জানি না কি প্রবলেম, বাট চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার। এরপর যদি তোমাদের মনে হয় এই চ্যানেল তোমাদের পরবর্তীকালে কোনো হেল্প আসতে পারে, তো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের মধ্যে থেকে যারা 11-12 যাবে, তাদের তো সায়েন্সের জন্য এই চ্যাপ্টার, এই ক্লাস বা এই চ্যানেলকে কিন্তু তোমাকে ফলো করে রাখলে আমি বলব তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। তো আমি সেই ক্লাসগুলো একে একে রেডি করছি, আমি আনতে থাকবো। তো তাই জন্য বলছি সবাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও। ঠিক আছে, তো চলো আর কোনো কথা না বলি, আমরা স্টার্ট করি আজকের ক্লাস। দেখো কি বলছে, একটা ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স। তোমরা লিখে নাও যে ধরি সংখ্যাটি হলো এক্স। তো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যে দেখো সংখ্যাটার 5 গুণ, অর্থাৎ আমরা বলতে পারি 5x। দেখো সংখ্যাটার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, অর্থাৎ তার বর্গ মানে সংখ্যাটার বর্গ, যেটা বলছে এক্স স্কোয়ার, বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x স্কোয়ার, দ্বিগুণ বলেছে মানে 2 গুণ, তার থেকে 3 কম, অর্থাৎ সংখ্যাটার 5 গুণ সেটা কার সঙ্গে সমান না সংখ্যাটার বর্গের দ্বিগুণের থেকে 3 কম। তো আমরা এইভাবে ইকুয়েশনটা তৈরি করতে পারলাম। তো এটাকে আমরা করবো কি, 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। সব বাম দিকে নিয়ে নিলাম। নিয়ে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে সুবিধা হবে। 3 দুগুণে 6, 6কে কীভাবে ভাঙলে আমরা 5 করতে পারি, আমরা এটাকে 6 কে 6 এভাবে ভেঙে দিচ্ছি, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 6x মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে 2x কমন নিয়ে নাও, হবে এক্স মাইনাস 3, প্লাস 1 কমন নাও, হবে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্স মাইনাস 3 একটা টার্ম চলে আসছে, আর একটা 2x প্লাস 1 একটা টার্ম চলে আসছে। তাহলে একবার এক্স মাইনাস 3কে 0 করে দাও, পেয়ে যাবে এক্স সমান 3। এটা একটা উৎপাদক, মানে সরি, একটা উৎপাদকের একটা বীজ, এবং 2x প্লাস 1 সমান 0 করলে এক্স সমান পাবে মাইনাস হাফ। ঠিক আছে, এখন এটা তো নেগেটিভ চলে আসছে, তো সেই জন্য আমরা এটাকে অগ্রাহ্য লিখতেই পারি সরাসরি। ঠিক আছে, অগ্রাহ্য লিখতে পারি। তো আমাদের প্রশ্ন কি, সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো সংখ্যাটা এক্স এর মান কি 3 এসছে, তো এটাই আমাদের আনসার হয়ে যাবে। ঠিক আছে, তো যে সংখ্যাটি হলো 3। পরের কোশ্চেন চলে আসছি। দেখো পরের কোশ্চেন বলছে ওয়াই প্লাস এক্স ওয়াই জেড একটা এরূপ সংখ্যা যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটা ধ্রুবক বলে দেওয়া আছে, এবং একটা দেওয়া রয়েছে জেড প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল ওয়াই জেড। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল ওয়াই জেড, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমাদের যেটা ধ্রুবক বলে দিয়েছে, এই পুরো টার্মটাকে আমরা বড় যেহেতু একটা সংখ্যা, ওটাকে আমরা কিছুটা ধরে নেব। ঠিক আছে, আচ্ছা ধরে নিচ্ছি আমরা যেটাকে ধ্রুবক বলছি সেটাকে রাফে আমি লিখছি, একটু কালার চেঞ্জ করিনি কারণ সেম কালার হয়ে গেছে। এটা টাইপিংয়ে একটু প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি একটু এইভাবে হ্যান্ড রিটেনে লিখে নিয়েছি। ঠিক আছে, তো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটাকে আমরা একটা ধ্রুবক এম ধরে নিলাম, বারবার যাতে বড় জিনিসটাকে আর না লিখতে হয়। ঠিক আছে, এবারে দেখো আমাদের বলে দেওয়া আছে কি এইটা। তো এইখান থেকে আমরা অঙ্কটাকে স্টার্ট করছি। তো প্রপোর্শনাল চিহ্ন তুলে ফার্স্ট আমরা লিখতে পারি কি একটা ধ্রুবক। এবারে এখানে যে ধ্রুবকটা আসবে, এখানে ওয়াই প্লাস জেড, তাই তো এখানে ওয়াই, আচ্ছা এখানে ওয়াই মাইনাস জেড, এটা ওয়াই মাইনাস জেড। আচ্ছা সমান চিহ্ন নিয়ে আসছি। তো ওয়াই জেড তুলে আমরা যেন এই ধ্রুবকটাকে বাদ দিয়ে বাকি যা ইচ্ছে লেখো, কারণ আমরা এটাকে তো এম ধরেছি। তো এখানে অন্য একটা নিলাম, কে নিলাম, তো কে ওয়াই জেড। ঠিক আছে, এই পর্যন্ত। তো কে এখানে একটা কি ভেদ ধ্রুবক। ঠিক আছে, এবারে দেখো আমরা এই জিনিসটাকে কিভাবে সাজাচ্ছি। দেখো এই জিনিসটাকে সাজাচ্ছি এইভাবে, দেখো এই এক্স ভালো করে লক্ষ্য করো, এই জেড প্লাস এক্স প্লাস ওয়াইটাকে কীভাবে লিখছি, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। এই জিনিসটাকে যদি আমরা এইভাবে দেখি কী পাচ্ছি, দেখো এই জিনিসটাকে ফার্স্ট এই জিনিসটাকে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখো এক্স এক্স মাইনাস নিলাম, দেখো প্লাস মাইনাসে মাইনাস ওয়াই। ঠিক আছে, মাইনাস ওয়াই। আচ্ছা এক সেকেন্ড, এখানে এক্স প্লাস জেড প্লাস এক্স, এখানে একটা কোশ্চেনটা ভুল আছে। ঠিক আছে, এখানে একটা মাইনাস হবে। ঠিক আছে, এই জায়গাটা একটা মাইনাস হবে, দুটোকেই আমাকে সাজাতে হবে, এই জায়গাটা একটা মাইনাস হবে। ওকে, কোশ্চেনটার টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। তো দেখো তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এবার দেখো এবার দুটোকেই সাজাবো আমরা। ফার্স্ট এটা নয়, এটা যেমন সাজাতে যাচ্ছিলাম, দুটোকেই সাজাতে হবে, তো এইটা থেকেই আমরা সাজাই।
দেখো এক্স আছে পজিটিভ, মাইনাস কমন নিলাম ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে আমরা সাজাচ্ছি, দেখো এটাকে লিখতে পাচ্ছি, দেখো এখানেও এক্সটাকে আগে নেব, প্লাস নিয়ে ওয়াই মাইনাস জেড সাইড করে দেবো আলাদা ব্র্যাকেটে, সমান কি কে ইন্টু ওয়াই জেড হলো। এবারে দেখো এটা করার ফলে এই যে টার্মটা দেখতে পাচ্ছ এটা এ টার্ম আর এটা বি টার্ম, তো এখানে কী হয়ে আছে এ মাইনাস বি আর এ প্লাস বি সেম টু সেম আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার সমান কে ওয়াই জেড, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে এক্স স্কোয়ার, এটাকে ভাঙলে কী হবে ওয়াই স্কোয়ার, আচ্ছা একটা সূত্র লেখো এখানে, এই যে ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, তো এই জায়গাটাকে আমরা কীভাবে লিখছি দেখো, এখানে লিখছি আমরা ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার, মানে এটারই একটা সূত্র আমরা লিখছি, মাইনাসটা অ্যাডজাস্ট করতে গেলে 4ab দিতে হবে, মানে 4yz দিতে হবে সমান কে ওয়াই জেড। অ্যাকচুয়ালি এই জিনিসটা কোথা থেকে আসে, যাদের এই সূত্রটা একটু গন্ডগোল লাগছে একটু বলে দিচ্ছি, দেখো ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার আছে, তাই তো এটা অঙ্কের কিন্তু ব্যবহার হবে না কিন্তু, ঠিক আছে। চাইলে তোমরা করতে পারো, তাহলে পরপর স্টেপ তোমাকে একটু বেশি করে করতে হবে। এই জিনিসটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, এই সূত্র সবাই জানো তোমরা। এবার আমরা এইভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz, এই জিনিসটাকে সাজাতেই পারি, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা মাইনাসের সূত্র হয়, একটা প্লাসের সূত্র হয়, তো আমরা এখানে প্লাসের সূত্রটা করছি, বলে কী পাবো দেখো ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2yz, আরও তার সঙ্গে একটা মাইনাস 2yz রয়েছে, তার মানে আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস 4yz। তো সেই জিনিসটাকেই আমরা সরাসরি এখানে লিখলাম সূত্রের আকারে, কারণ কি আমাদের প্রমাণে এই জিনিসটাকে তৈরি করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা সরাসরি এটাকে লিখলাম, লেখার ফলে দেখো এখানে আমরা কি পাচ্ছি এবারে, এই যে এক্স স্কোয়ার আর মাইনাস এখান থেকে ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 4yz হলো, এবারে কে ওয়াই জেড যেমন আছে লিখলাম। এবারে দেখো কী করছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার সমান এই যে 4yzটাকে আমি ডান দিকে নিয়ে চলে আসছি, অর্থাৎ কে ওয়াই জেড মাইনাস 4yz, ঠিক আছে। এবারে ওয়াইজেডটা দেখো দুজনের কাছে আছে না, তো ওয়াইজেডটাকে কী করবো আমরা কমন নিয়ে নেবো, তো ওয়াইজেডকে যদি তুমি এখান থেকে কমন নাও তাহলে কী পড়ে থাকবে কে মাইনাস 4, ঠিক আছে। আর কে মাইনাস 4টা কি এটা ধ্রুবক সংখ্যা, হ্যাঁ কি না। আচ্ছা এবারে দেখো এখান থেকে এই জিনিসটাকে যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কী পাবো এ প্লাস বি মাইনাস বি, তো অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে যদি মাইনাস হয় মাইনাসটা দুজনের সঙ্গে গুণ হবে হলো, আর এদিকে কী আছে কে মাইনাস 4 ইন্টু ওয়াইজেড এটা আছে। এবারে ভালো করে লক্ষ্য করো এখানে কোনটার মান তোমাকে বলে দেওয়া ছিল, ঠিক আছে। দেখো এখানে বলে দেওয়া আছে, এই যে জিনিসটা আছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর আরেকটা আছে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, তাহলে এক কাজ করো এখান থেকে মাইনাস একটা কমন নাও, তবে দেখো এই মানটাকে আমি বসাতে পারি, ঠিক আছে। এই জিনিসটাই আছে বাট একটু ঘুরিয়ে আছে, তো ঠিক আছে। এখান থেকে দেখো আমি একটা মাইনাস কমন নিচ্ছি, যদি আমি এই চিহ্নটা এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, যদি মাইনাস কমন নিই কী তৈরি হবে দেখো, মাইনাসটাকে সবার আগে লিখলাম, নিলে এই যেটা হবে এখানে হবে ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, এটা তৈরি হবে না, যার যা চিহ্ন ছিল সব উল্টে যাবে, এক্সের চিহ্ন নেগেটিভ হয়ে গেছে, ওয়াই চিহ্ন পজিটিভ হয়ে গেছে, জেডের চিহ্ন পজিটিভ হয়ে গেছে, যা ছিল উল্টে গেল, আর এখানে কে মাইনাস 4 ইন্টু ওয়াই জেড হলো। আচ্ছা এবারে দেখো এই যে মাইনাসটা আছে না এদিকে গুণ করে দাও, এই মাইনাসটাকে এদিকে গুণ করে দাও, আর এখানে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে থাকলো, আর ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, দেখো ওয়াই মাইনাস এক্স প্লাস জেড এটা কি ধ্রুবক, আর এই ধ্রুবকটাকে আমরা কী ধরেছিলাম দেখো এম ধরে রেখে দিয়েছিলাম না, তো আমরা এই জায়গায় এম লিখে দিলাম সমান, আর এখানে যেহেতু মাইনাসটাকে দিকে গুণ করছি তো এটা চেঞ্জ হয়ে গিয়ে 4 মাইনাস কী হবে হলো, ঠিক আছে। এই পর্যন্ত কারোর কোনো ডাউট নেই। এবারে দেখো আমরা লিখতে পারি এখান থেকে একটু এইখানে সরে এসে লিখছি আমি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 4 মাইনাস কে বাই এম, দেখো 4 মাইনাস কে বাই এম ইন্টু ওয়াই জেড লিখতে পারি, আর এই যে পুরো জিনিসটা দেখো এই যে পুরো জিনিসটা এটা কি একটা ধ্রুবক সংখ্যা না, তাই তো, তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এর জায়গায় লিখে নিলাম একটা ধ্রুবক m1 ওয়াই জেড হয়ে গেল। তাহলে m1 কি একটা অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে m1 সমান ওয়াই মাইনাস এই ওয়াই নাই সরি 4 মাইনাস কে বাই এম, তাহলে এর জায়গায় আমরা ধ্রুবক আর সমান চিহ্ন এবার তুলে দেবো, দিলে প্রপোর্শনাল চিহ্ন আমাদের কাছে ব্যাক করবে, অর্থাৎ আমরা বলতেই পারি এটা, আর এটাই আমাদের দেখো প্রমাণ করার কথা ছিল, তো আমরা সরাসরি এখান থেকে প্রুফ করে দিলাম। বোঝা গেছে একদম ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই আশা করি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট কোশ্চেন চলে আসছি,
দেখো নেক্সট কোশ্চেন কি আছে, আমাকে এইটার মান বের করতে বলা হয়েছে, রাশিমালাটির সরলীকরণ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ মান বের করতে হবে। তো প্রত্যেকটা আগে ইন্ডিভিজুয়াল মান বের করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে, এখানে করে দেবো। তো দেখো ফার্স্ট এখান থেকে একটা একটা করে মান বের করে নিই আমরা। 4√3 এরই কিন্তু করণীয় নিরসক উৎপাদক যেটা, সেটা দিয়ে উপর নিচে গুণ করে দেবো, অর্থাৎ 2 + √2 দিয়ে গুণ করে দেবো, 2 + √2, ঠিক আছে, যা থাকবে তার সাইন চেঞ্জ করে দেবো রুটের আগের সংখ্যাটা করলে উপরে তৈরি হবে। দেখো কি 4√3 যেমন আছে থাক, 2 + √2, আর নিচে দেখো a² - b² করলে কী হবে, 2 করলে হবে 4, আর -√2 করলে হবে 2, তাহলে 4√3 2 + √2 নিচে হচ্ছে 2, কাটো এখান থেকে 2, অর্থাৎ সলভ করলে হবে 2 দুগুণে 4 4√3 আর প্লাসে প্লাসে প্লাস 2√6, এটা চলে এলো, ঠিক আছে, এটা একটা চলে এলো। সেকেন্ড যেটা আছে দেখো 30 এর করণীয় নিরসক যেটা উৎপাদক, অর্থাৎ 4√3 + √18, এটা দিয়ে আমরা ওপর নিচে গুণ করব, তাহলে 4√3 √18 আর 4√3 + 18 দিয়ে, ঠিক আছে, এইটা দিয়ে ওপর নিচে আমরা গুণ করলাম, করলে দেখো এখানে তৈরি হবে কি 30, 4√3 + √18, আর নিচে এটা করলে কী হবে, a² - b² সূত্র, অর্থাৎ 4√3 যদি হোল স্কোয়ার করি, দেখো a² মানে এইটা মাইনাস b² মানে √18, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে এখানে 30 যেমন আছে থাকলো, প্রথমে উপরেরটাকে কিছু গুণ করতে যাবে না, কারণ নিচের সঙ্গে আগে কিছু কাটাকাটি হয় কিনা সেটা চেক করবো তারপরে। তো 4√3 হোল স্কোয়ার করলে কী হবে, 4² মানে হবে 16, আর √3 করলে √রুটে চলে গিয়ে শুধু 3 হবে, মাইনাস এখানে হবে √18 করলে √টা উঠে চলে যাবে শুধু 18, তাহলে 30 × 4√3 + √18, আর নিচে 48 - 18, তাহলে 48 - 18 করলে নিচে দেখো 30 চলে আসবে, আর আমরা সরাসরি পরের স্টেপে এটাকে কাটাকাটি করতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো 30 30 কেটে যাবো, পেয়ে যাবো এখান থেকে 4√3 + √18, এটা একটা মান পেয়ে গেলাম। সিমিলারলি আরেকটাকেও আমরা বের করে নেবো, যেটা √18/3 - 2√3 আছে। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, তার উল্টো যেটা আছে করণীয় নিরসক উৎপাদক, সেটা দিয়ে ওপর নিচে গুণ করবো। তো এখানে সেম জিনিস হবে, অর্থাৎ 3² করলে হবে 9 হবে, আর 2√3 হোল স্কোয়ার করা মানে বুঝতেই পারছো, এখানে আমি সরাসরি করছি, আমি আর লিখছি না, কারণ অলরেডি আমি দুটোতে ভেঙে দেখিয়ে দিয়েছি। 2² করলে 4, আর √3² করলে শুধু 3, তাহলে √18, আচ্ছা 18 মানে কি জানো, 18 মানে 9 দুগুণে 18, তাই তো, √18 মানে দেখো √18 মানে 9 গুণ 2, তাই না, আর 9 মানে কি 3 বেরিয়ে আসবে, এটা থেকে যাবে, তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি 3√2 × 3 + 2√3 হলো। আচ্ছা নিচে 9 - 4 × 3 = 12, অর্থাৎ উপরে 3√2 3 + 2√3, এখানে আসছে নিচে -3, ঠিক আছে। আচ্ছা তাহলে 3-এর সঙ্গে 3 কেটে গেল, আর এই মাইনাসটাকে উপরে গুণ করে দাও, তো গুণ করে দাও -3√2 হবে, মাইনাস প্লাসে মাইনাস, আর 2√6, ঠিক আছে, 2√6, এটা তৈরি হলো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা সব কটার মানকে এখানে বসিয়ে দেবো, দেখো এইখান থেকে নিচ্ছি প্রত্যেকটা মান। প্রথমটার মান কত আসছে, 4√3 + 2√6, আগে অঙ্কটাকে বসাবে, তারপর মানগুলোকে বসিয়ে দাও, মাইনাস এটা একটা এলো। সেকেন্ড দেখো কি আসছে, 4√3 + √18 মাইনাস, তারপরটার মান কত আসছে, -3√2 - 2√6, এটা আসছে, তাহলে 4√3 - 2√6 -4√3 মাইনাস, আচ্ছা 9 মানে ওটাকে আমরা লিখতেই পারি 3√2, √18 মানে এটাকে লিখতে পারি 3√2, যেটা আমি দেখালাম একটু আগে, ঠিক আছে, সেইটা মাইনাসে মাইনাসে প্লাস 3√2, মাইনাসে মাইনাসে প্লাস 2√6, ঠিক আছে। দেখো -3√2 + 3√2 কেটে গেল, +4√3 -4√3 কেটে গেল, -2√6 + 2√6 কেটে গেল, তো আনসার চলে আসছে আমাদের 0। তো এটাই আমাদের সরলতম মান, ওকে। সরি এখানে কিছু একটা বাদ পড়লো মনে হয়, -4√3 এটা কেটেছে, -2√6, যা কোথাও তো একটা বাদ পড়ছে, নিশ্চয়ই মিস্টেক হয়েছে একটা, 4√3 2√6, আর এটা হচ্ছে 4√3 -4√3 -3√2, ঠিক আছে। আচ্ছা এইখানটায় মিস্টেক, দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, এটা প্লাস হবে, তাহলে এটা আর কাটবে না, সেম সাইন তো কাটে না, তাহলে আনসার 0 হবে না, 4√6 হবে। আনসারটা না দেখলে আমি এটা করেই বেরিয়ে যেতাম। যাই হোক, যদি এরকম কিছু ডাউট থাকে বা এরকম কিছু ডিসপুট হয়, তো মনে রাখবে মানে নিজের ইচ্ছায় বা করে করা হয়নি, ভিডিওটা লেন্দি হয়ে যায়, যার জন্য একটু ফটাফট করতে হয়।
তো অনেক সময় উত্তরটা হয়তো দেখি না, আমি আনসারগুলো সামনে লিখে রাখি যেগুলো আগে সলভ করে রেখেছি। তো অনেক সময় ক্যালকুলেশন করে বেরিয়ে যাই। তো সেক্ষেত্রে হয়তো ম্যাচ করে না, হয়তো বেরিয়ে গেলাম। তো তোমরা একটু খেয়াল করে নিও, যদি কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে যে স্যার এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে বা এই আনসারটা কিন্তু মেলেনি। তাহলে সেক্ষেত্রে বাকি স্টুডেন্টরাও কিন্তু তোমাদের দেখে ওই জায়গাটা কারেকশন করে নিতে পারে। কারণ অনেক স্টুডেন্ট আছে পুরো স্ক্রিনশট নিল, নিয়ে হয়তো পুরোটাকে পরে তুলে নিল, না বুঝেই হয়তো তুলে নিল, জানে পরে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তাদের কিন্তু পরে প্রবলেম হবে। ঠিক আছে? তো আমরা স্টুডেন্ট প্রত্যেকেই তো একে অপরের হেল্প করব, তবেই না আমরা আগে বাড়তে পারবো। তো এরকমভাবে একে অপরকে হেল্প করতে থাকবে। নেক্সট, এটা একটা খুব সুন্দর কোশ্চেন, এটা তোমাদের বইই রয়েছে, টেক্সট বই রয়েছে। দেখো, এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই সি প্লাস এ, সি স্কোয়ার বাই এ প্লাস বি, এটার মান তোমাকে 1 বলা হয়েছে এবং এটাকে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে? অঙ্কটা দেখতে অনেকটা ইজি হতো, মানে ইজি লাগছে হয়তো, বাট একটু ক্যালকুলেশন লেন্দি হবে। কারণ যদি অঙ্কটা এখানে 1 না থাকতো তাহলে কিন্তু অঙ্ক ইজি একদম। ঠিক আছে? আমরা তখন কে ধরে নিতাম, মানগুলোকে ইনপুট করতাম, ফটাফট আসতো। বাট এখানে কিন্তু একটু অঙ্কটা আলাদা, আর সেই জন্যই অঙ্কটা এতটাই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ঠিক আছে? এই কোশ্চেনটা মাধ্যমিকে বহুবার এসছে। তো সেই জন্য আমাদেরকে একটু কেয়ারফুলি অঙ্কটাকে করতে হবে। যেটা দেওয়া রয়েছে 1, এইখান থেকে আমরা স্টার্ট করছি অঙ্কটা। যদি সব কটার ভ্যালু 1 হয়ে থাকে তাহলে আমি বলতেই পারি এ স্কোয়ার, যেমন আমরা কে ধরতাম তখন লিখতাম কি এ স্কোয়ার সমান কে ইন্টু বি প্লাস সি। এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু বি প্লাস সি, তার মানে এ স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে বি প্লাস সি, তাই না? এ স্কোয়ার ভ্যালু হয়ে যাবে বি প্লাস সি। এখন এই এ স্কোয়ারের ভ্যালু যে বি প্লাস সি হলো, এখানে কিন্তু আমরা থেমে থাকবো না। কেন? কারণ আমাকে বানাতে হবে 1 প্লাস এ, এইরকম জিনিস। তো তার জন্য আমরা করব কি, এদিকে একটা এ যোগ করলাম। তো বাম দিকে যদি এ যোগ করি তো ডান দিকেও এই একই যোগটাকে করতে হবে, অর্থাৎ বাম দিক ডান দিক দুজনের সঙ্গে একই অপারেশন করতে হবে। এবারে দেখো, আমি এখান থেকে এ কমন নিয়ে করতে পারি কি 1 প্লাস এ, আর এখানে এ বি সি যোগফল। ঠিক আছে? এই পর্যন্ত হলো। তো এইখান থেকে আমরা দেখো একটা কাজ করতে পারি। কি কাজ? না, এই জিনিসটাকে আমরা লিখতে পারি এর তলায় কোনাকুনি, দেখো এর তলায় নিয়ে আসছি এ প্লাস বি প্লাস সি, আর এখানে কিছু নেই তো 1, তার তলায় নিয়ে চলে আসছি 1 প্লাস এ। দেখো, আমাদের এই যে ফার্স্ট টার্ম যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চলে এসছে। এসছে তো? সিমিলারলি আমরা কিন্তু এটাকেও করে নেবো এরকম, অর্থাৎ বি স্কোয়ারের মান চলে আসবে সি প্লাস এ। তো সেখান থেকে আমরা কি করব, এখানেও কিন্তু বি যোগ করব বাম দিকে আর ডান দিকে। ক্লিয়ার? বাম দিক আর ডান দিক দুজনের সঙ্গে কিন্তু আমরা যোগ করব, আর তারপরে বি কমন নেব, 1 প্লাস বি, আর এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে বি এর তলায় নিয়ে চলে আসবো এ প্লাস বি প্লাস সি, আর এখানে আসবে 1 প্লাস বি। অর্থাৎ সেকেন্ড টার্মটা আমরা কিন্তু বের করে নিলাম। এবার আসছে থার্ড টার্ম, সি স্কোয়ার সমান এ প্লাস বি। তো এখানে হবে সি প্লাস সি স্কোয়ার। এই অনুপাতের অঙ্কগুলো একটাই মজার জিনিস কি, যে এগুলোকে তুমি একবার যদি ধরতে পারো কি কাজটা করতে হবে, সেই একই অপারেশন কিন্তু তুমি প্রত্যেকটার সঙ্গে কিন্তু করতে পারো। ঠিক আছে? তো এখানে হয়ে যাচ্ছে সি বাই এ প্লাস বি প্লাস সি সমান এখানে 1 বাই 1 প্লাস সি। তো প্রত্যেকটা মান আমরা বের করে নিয়েছি। বাম পক্ষ দিয়ে অঙ্কটাকে স্টার্ট করি। এলএইচএস মানটাকে বসাবো, 1 বাই 1 প্লাস এর মান কি বেসছে, এ বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? প্লাস 1 বাই 1 প্লাস বি এর মান চলে আসছে কি বি বাই এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এখানে চলে আসছে কি সি বাই এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি এটা কি হয়ে যাবে, লসাগু হয়ে যাবে। এ প্লাস বি প্লাস সিটা হয়ে যাবে লসাগু, উপরে এ প্লাস বি প্লাস সি। তো এটা হয়ে যাবে এলিমিনেশন হয়ে গিয়ে উত্তর চলে আসবে 1, আর এটাই আমাদের আরএইচএসে প্রমাণ করতে বলা হয়েছে। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? নেক্সট দেখো, বলছে এবিসিডি সুক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো যে বি মাইনাস এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে? কিন্তু কোশ্চেনটার একটা সুন্দর বৈশিষ্ট্য এটাই কি, অঙ্কটা শুরু তো করা যায় অনেক ইজিলি, আর শেষে গিয়ে এই যে ক্যালকুলেশন সেখানে কিন্তু অনেকে গিয়ে আমরা আটকে যাই। তো সেই যে প্রথাগত নিয়ম কে ধরে যে অঙ্ক করা, এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে কে ধরে অঙ্ক করতে গিয়ে যে শেষের দিকে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যায়। অঙ্ক তো জটিল নয়, মোটেই নয়, তবুও অনেক সময় ক্যালকুলেশন একটু স্কোয়ারের সূত্র চলে আসে, যার জন্য একটু প্রবলেম হয় কমন টমন নেওয়া। সেই জন্য এটাকে আমি একটু ইজি প্রসেসে করাচ্ছি, একটু দেখো। ঠিক আছে? ভালো করে দেখো। প্রথমত ক্রমিক সমানুপাতে মানে আমরা এটা তো লিখতেই পারি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এটা সমান কে। এই যে কে ধরে অঙ্ক করতাম সেটা যদি তোমরা করো, এটা অঙ্কে মিলে যাবে উত্তর। ঠিক আছে? আমি কোনো এক সময় অন্য এই অঙ্কটাকেই অন্যভাবে যখন করাবো অন্য সেটের ক্ষেত্রে এটা করে দেবো। ঠিক আছে? বাট এখন আমরা কিন্তু এটাকে কে ধরে করবো না। আমরা কি করছি দেখো, এখান থেকে দুটো দুটো করে ভেঙে নিচ্ছি। আমরা প্রথম দুটো থেকে আমরা যদি পাই, প্রথম দুটো থেকে
সেটাকে আমরা লিখতে পারি যে এসি সমান বি স্কোয়ার বা বি স্কোয়ার সমান এসি, ক্রস মাল্টিপ্লাই করে লিখলাম অনুপাতের নিয়ম অনুযায়ী, বি গুণ বি করে বি স্কোয়ার সমান এসি। ঠিক আছে, আবার একটা জিনিস আমরা করতে পারি, দেখো আবার একটা জিনিস আমরা করতে পারি, যে যদি এইটা প্রথম দুটো নিলাম, আচ্ছা আমি একটু লিখে লিখে দেখাই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তোমরা অবশ্যই তো খাতায় নোট ডাউন করছো আশা করি। যেমন এ বাই বি সমান যদি বি বাই সি হয়, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি বি স্কোয়ার সমান এসি। সেকেন্ড যদি আমরা বলি যে এ বাই বি সমান সি বাই ডি, তাহলে সেখান থেকে তুমি বলতে পারো যে এডি সমান বিসি, এটা একটা পেতে পারি। ঠিক আছে, আরেকটা পেতে পারি কি, যদি বি বাই সি সমান সি বাই ডি হয়, তাহলে সেখান থেকে আমরা পেতে পারি সি স্কোয়ার সমান বিডি। ঠিক আছে, দেখো কে ধরলেও অঙ্ক করা যাবে, আর এটা ধরলে অঙ্কটা কিন্তু আরেকটু ইজি হবে। ঠিক আছে, কিভাবে হবে তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমি এলএইচএস ধরেই অঙ্কটা শুরু করছি। এলএইচএসে দেখো মানটা বসাই, বি মাইনাস সি এর হোল স্কোয়ার আছে। আচ্ছা বি মাইনাস সি এর হোল স্কোয়ার আছে, তখন আমরা কি করতাম, যদি কে দিয়ে অঙ্ক করতাম, বি এর ভ্যালু যে আসতো সেটাকে বসাতাম, যার জন্য অঙ্কটা কিন্তু আস্তে আস্তে একটু জটিল হয়ে যেত। বাট এখানে দেখো সরাসরি আমরা উত্তর কিন্তু বের করবো কিভাবে, দেখো ডাইরেক্ট প্রমাণ হয়ে যাবে। বি মাইনাস সি এর হোল স্কোয়ারকে ফার্স্ট সূত্র ভাঙছি আমরা। ঠিক আছে, কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার। ক্লিয়ার, সেম টু সেম পরেরটাকেও সূত্র ভাঙো, সি স্কোয়ার প্লাস মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। সেম পয়েন্টটা ভাঙো, বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। হলো, এটার পরে কিন্তু দেখো কি হয়ে গেল, অঙ্কটা আমরা অনেক জায়গায় মানগুলোকে সরাসরি ইনপুট করতে পারবো। যেমন দেখো এই বি স্কোয়ার আছে, আর এই সি স্কোয়ারের জায়গায়, এই সি স্কোয়ারের জায়গায় যদি আমরা বিডিকে বসিয়ে দিই, ঠিক আছে, বসাবো পরপর বসাবো। আপাতত দেখো ফার্স্ট বি স্কোয়ার আর এই বি স্কোয়ার টু বি স্কোয়ার, আগে নিজেদের মধ্যে ক্যালকুলেশনটা করে নিই, অঙ্কটাকে একটু ছোটো করে নিই, তারপর আসছি। মাইনাস টু বিসি যেমন আছে বসিয়ে দিলাম, সি স্কোয়ার আর সি স্কোয়ার যোগ করে টু সি স্কোয়ার হলো। ঠিক আছে, দুটো সি স্কোয়ার হলো। আবার মাইনাস টু এসি যেমন আছে বসিয়ে দিই। ঠিক আছে, নেক্সট প্লাস এখান থেকে তোমার আসছে এ স্কোয়ার একটা আছে, আর ডি স্কোয়ার আছে একটা, মাইনাস টু বিডি। ঠিক আছে, আশা করি কারো কোনো ডাউট নেই, এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সবার। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে এই যে টু বি স্কোয়ার আছে, এই টু বি স্কোয়ার জায়গায় যদি আমরা এসিটাকে বসিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাবো টু এসি, হ্যাঁ কি না, টু এসি মাইনাস এই বিসির জায়গায় যদি আমরা দেখো এডি বসিয়ে দিই, তাহলে পেয়ে যাবো টু এডি। দেখো এইখান থেকে মানগুলোকে নিচ্ছে বসাচ্ছি, প্লাস টু সি স্কোয়ার আছে, তো সি স্কোয়ার জায়গায় আমরা বসিয়ে দেবো বিডি, তার মানে টু বিডি হয়েছে। আর শেষে দেখো মাইনাস টু এসি যেমন পড়ে আছে রাখো, প্লাস এ স্কোয়ার যেমন আছে রাখো, প্লাস ডি স্কোয়ার যেমন আছে রাখো, মাইনাস টু বিডি যেমন আছে রাখো। দেখো প্লাস টু এবি মাইনাস টু বিডি কেটে গেল। আচ্ছা প্লাস টু এসি মাইনাস টু এসি কেটে গেল, কী পড়ে থাকছে এখান থেকে, পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস টু এডি প্লাস ডি স্কোয়ার, এটা পড়ে থাকছে না। আর এটা মানে কিসের সূত্র, এটা মানে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার সূত্র না। অর্থাৎ দেখো আমরা সরাসরি আমরা কিন্তু আরএইচএস এর প্রমাণে চলে এলাম। আশা করি এই অঙ্কটা খুব কম জন আছো যারা কিন্তু এই প্রসেসে করেছো। বাট এই অঙ্কটা দেখবে তোমাদের বইয়ে, টেক্সট বইয়ের এক্সারসাইজে একটা অঙ্ক রয়েছে, সেখানে কিন্তু দেখবে কে ধরে করা আছে, এবং অঙ্কটা কিন্তু যথেষ্ট লেন্দি প্রসেসে করা আছে, এবং আমাদের অঙ্কটা করতে গেলে একটু হলেও শেষের দিকে কিন্তু প্রবলেম তৈরি হয়। ঠিক আছে, তো আশা করবো এই অঙ্কটাকে তোমরা এইভাবে করবে, আর অনেক ইজি মেথডেই কিন্তু এটা অঙ্কটা আমি দেখালাম তোমাদের, একদম বেসিক যে অ্যালজেব্রিক ইকুয়েশন সেটা থ্রু দিয়ে কিন্তু আমি করে দেখালাম। ওকে, তো চলো এটা এখানে শেষ করলাম, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন চলে আসছে, দেখো বলছে দেখো এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো, আর বিসি সমান 5 সেমি, এবি সমান 7 সেমি, এসি সমান 6 সেমি। তো আমরা ফার্স্ট তিনটে বাহুকে টেনে নিই, তিনটে বাহু টেনে নেবো, নেওয়ার পরে আমাদের বড় করে একটা বাহু টেনে নেবো, যেটার নাম দিলাম এ এক্স। তো সেখান থেকে ফার্স্ট বড় যে বাহুটা আছে 7 সেমিটাকে কেটে নিলাম। ঠিক আছে, তো এই 7 সেমি বাহুর এবারে কি করব, বড় যে আরেকটা বাহু আছে 6 সেমি, সেটা এ বিন্দুতে বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ টেনে নেব, এবং আরেকটা যে বাহু আছে 5 সেমি, সেটা বি বিন্দুতে বসিয়ে সেই মাপটাকে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এইভাবে একটা কাট করে নেবো। নিলে আমরা সি বিন্দু একটা পেয়ে যাবো, এবং সেখান থেকে এসি আর বিসিকে যুক্ত করে দেবো। দিলে আমাদের ত্রিভুজটা কিন্তু তৈরি হয়ে যাবে, যার প্রত্যেকটা বাহু 7 সেমি, একটা 6 সেমি, একটা 5 সেমি। এবার করবো কি, যে কোনো দুটো কোণকে এইভাবে সমদ্বিখণ্ডিত করব, এই কোণটাকে করলাম আর এই কোণটাকে করলাম। তো তারা দেখো একটা লাল যে ডট দেওয়া রয়েছে এই বিন্দুতে একে অপরকে কাট করেছে। তো এইখান থেকে আমাদের এবি যে বাহু রয়েছে তার একটা দৈর্ঘ্য নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ লম্ব টানতে হবে। তো লম্ব টেনে নেওয়ার পরে ওই যে লম্বটাই হবে আমাদের এই বৃত্তের বা এই ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ। তো সেই মাপটাকে নিয়ে এইভাবে একটা গোল করে দেবো, দিলে আমাদের প্রত্যেকটা বাহুকে টাচ করবে, এবং এইভাবেই তোমাদের কিন্তু অন্তবৃত্তটা শেষ হবে। তো অন্তবৃত্ত করতে গেলে কিন্তু সামান্য মিস্টেকের কারণে কিন্তু হয়তো দুটো দাগ টাচ করে গেল, একটা দাগ করে না। তো অবশ্যই বি কেয়ারফুল যখন ক্যালকুলেশন করবে বা যখন আঁকবে ছবিগুলো, যেন কোনো রকমভাবে কম্পাসের ডিসপুট না থাকে, এবং যাতে
মানের কোনো রকম পরিবর্তন না থাকে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হবে। তো এরকম ক্ষেত্রে তোমাদেরকে একটু অ্যাডজাস্ট করে নিয়ে ওইটাকে ম্যাচ করে দিতে হবে। বাই চান্স যদি 3টে দাগে না টাচ করে, তো সেক্ষেত্রে পার্ট মার্কিং হিসেবে তোমাকে কিছুটা নাম্বার কেটে নিতে পারে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখো। দুটো কোণের পরিমাপের বিয়োগফল দেওয়া রয়েছে 1 ডিগ্রি এবং তাদের বৃত্তীয় মানে যোগফল দেওয়া আছে 1 রেডিয়ান। ঠিক আছে, কোণ দুটোকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথম কথা, দুটো কোণকে আমরা ডিগ্রিতে প্রকাশ করবো, তাই তো? একটা ধরে নাও এক্স ডিগ্রি, আর একটা ধরে নাও ওয়াই ডিগ্রি, দুটো কোণ। ঠিক আছে, দুটো কোণের একটা ধরলাম আমরা এক্স ডিগ্রি, একটা ওয়াই ডিগ্রি ধরে নিলাম। এবারে দুটো কোণের বৃত্তীয় মানের যোগফল বলছি, তাই তো? আচ্ছা, বৃত্তীয় মানের যোগফল, তার মানে রেডিয়ানই ধরি। ঠিক আছে, সিতেই ধরছি আমরা। ঠিক আছে, সিতে একটা এক্স রেডিয়ান, একটা ওয়াই রেডিয়ান। ওকে, তো সরাসরি আমরা তাহলে ক্যালকুলেশনটা করতে পারবো। ষষ্ঠিকের মান তো কোনোভাবেই চেঞ্জ করে নেওয়া যায় যে কোনোভাবে। তো আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়াই, বৃত্তীয় মানের যোগফল বলেছে 1, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 1। আর আরেকটা জিনিস, দুটো কোণের পরিমাপের বিয়োগফল 1 ডিগ্রি বলেছে, তাই তো? 1 ডিগ্রি বলেছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স মাইনাস ওয়াই সমান 1 ডিগ্রি। আর এই 1 ডিগ্রিটাকে আমরা যেহেতু এটা ষষ্ঠীকে বলেছে, এই ডিগ্রিটাকে আমরা কিন্তু রেডিয়ানে নিয়ে চলে যাবো, তাহলে এক্স আর ওয়াই দিয়ে লিখতে পারবো। ঠিক আছে, তো এর জন্য আমরা করবো কি, এটাকে 1-এর সঙ্গে পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের মান পেয়ে যাবো পাই বাই 180। হয়ে গেল। তো দুখানা সমীকরণ আমরা পেয়ে গেলাম, একটা সমীকরণ এটা, আর এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, দুটো সমীকরণকে আমরা সলভ করলে এক্স আর ওয়াইয়ের মান পেয়ে যাবো। তো এর তলায় আমরা এক্স প্লাস ওয়াই সমান 1 লিখে দিলাম, যাতে কাটাকাটি আমরা সরাসরি করতে পারি। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে দিলাম, 2x সমান হবে পাই বাই 180 প্লাস 1, এটা আসবে। এবারে এক্স সমান চলে আসবে কি, দেখো দুইটা দিকে ভাগ করে নাও, পাই বাই 180 প্লাস 1 হয়ে গেল। তো এটা হলো এক্স এর মান। এবারে ওয়াইয়ের মান কি চলে আসবে, দেখো ওয়াই সমান এখান থেকে পেয়ে যাবে, ওয়াইয়ের মান 1 নম্বরে এক্স এর মানটাকে বসিয়ে দেবো, 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স এর মান কি, হাফ ইন্টু পাই বাই 180 প্লাস 1, এটা। ঠিক আছে, তো এইখান থেকে যদি আমরা সলভ করি কি পাবো, দেখো 1 মাইনাস এইটা, তাই তো? তাহলে ওয়াইয়ের মান পাবো এইটা, তার মানে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 1 মাইনাস, এখান থেকে 2 লসাগু নিয়ে নাও। ঠিক আছে, 2 লসাগু নিয়ে নাও, 2 লসাগু নিলে হবে 2 মাইনাস এখানে পাই বাই 180। আমরা ভিতরেরটার কোনো পরিবর্তন করবো না, যেমন আছে ব্র্যাকেট শুদ্ধ রেখে দিচ্ছি। ঠিক আছে, এই এলো। এবার আসছে কি, দেখো এখানে আসছে 2কে 2 দিয়ে ভাগ করলে, সরি 2 একে 2 মাইনাস 1, এক সেকেন্ড কী হলো ব্যাপারটা। আচ্ছা, এক কাজ করো, এটাকে মাইনাসটাকে গুণ করে দাও, 2 মাইনাস পাই বাই 180 মাইনাস 1 বাই 2, 2 থেকে 1 বিয়োগ করলে হবে কত, 1 মাইনাস পাই বাই 180 বাই 2। তো এখানে হাফটাকে যদি দুজনের সঙ্গে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে, বা এইভাবে যদি দেখো যে যদি 2টাকে ঘুরিয়ে সামনে লেখো, অর্থাৎ এইভাবে যদি লেখো, হাফটাকে বাইরে নিয়ে নাও, নিয়ে 1 মাইনাস পাই বাই 180 এইভাবে লিখতে পারো, ব্যাস হয়ে গেল। এটা হাফ ইন্টু 1 প্লাস পাই বাই 180, এটা হাফ ইন্টু 1 মাইনাস পাই বাই 180। তো এটাই আমাদের দুটো মান কিন্তু প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, তো এটাই আমাদের আনসার। অবশ্যই এগুলো কিন্তু রেডিয়ানে, এত রেডিয়ান আর এত রেডিয়ান। ঠিক আছে, নেক্সট দেখো বলছে cos 43 ডিগ্রির মান এত হলে tan 47 ডিগ্রির মান কত। তো cos 43 মান দেওয়া রয়েছে, তো আমরা এটাকে লিখে নিই একটু, যে cos 43কে লিখতে পারি 90 মাইনাস, আচ্ছা cos 43 এটাকে cos আছে, তো cos, আচ্ছা 43, তো এটাকে লিখতে পারি 47। দেখো 43 আর 47 যোগ করলে 90 হয়, তো এখানে 47 লিখতে পারি, আর 90 থেকে 47 বিয়োগ করলে 43 পাই, তাহলে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কী হয়, সাইন থিটা মানে 47 ডিগ্রি সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা সাইন 47 আছে, cos 47 আমার সাইন 47 আছে, তো আমি এখানে ত্রিভুজ দিয়ে কসটাকে বের করে নিই, কারণ সাইন বাই কস করলে ট্যান পেয়ে যাবো। তাহলে কস বের করতে গেলে আগে সাইনের মানটাকে কাজে লাগাই, এটা লম্ব, আর সাইন 47 মানে কি, এটা 47 ডিগ্রি, তাহলে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হবে এক্স আর নিচেরটা যেটা সেটা অতিভুজ, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি ভূমি কত, তো তুমি বলতেই পারো সরাসরি যে ভূমি বের করতে গেলে তোমাকে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করতে হবে, অর্থাৎ আমি বলতে পারি এখানে ভূমি বের করতে গেলে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করতে হবে। তো এটা করলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, কারণ রুট আর এই স্কোয়ারটা বাদ চলে যাবে, মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে দুটো ওয়াইয়ের জন্য বাইরে একটা চলে আসবে রুটের বাইরে,
তাহলে আমরা পেয়ে গেলাম এই যে ভূমিটা সেটা কত হয়ে গেল y। তাহলে আমাদের সহজেই আমরা বলতে পারি যে cos 47 ডিগ্রির মান পেয়ে যাব আমরা। cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে y আর অতিভুজ তো যা ছিল x² + y² সেটা নিলাম। তাহলে tan 47 এর জায়গায় আমরা লিখতে পারি যে sin 47 বাই cos 47, ঠিক আছে। তাহলে sin 47 এর মান কত হচ্ছে x বাই √x² + y² আর cos 47 এর মান কি y বাই √x² + y²। এই পোর্শনটা কেটে গেল, পরে থাকবে x/y আর এটাই আমাদের আনসার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখো কি বলছে 1 + cos a - sin a আর 1 + cos a + sin a সমান cos a / 1 + sin a প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো এই প্রমাণটা খুব সুন্দর একটা অঙ্ক, অলরেডি এরকম আগের সেটে আমি করিয়েছি, তো আজকে তাও আমি করাচ্ছি যারা মিস করে গেছো তাদের জন্য, ঠিক আছে। তো আমরা কি করব দেখো, এখানে যা আছে আগে ফার্স্ট এটাকে লিখে নিই, অর্থাৎ বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটাকে স্টার্ট করছি। বাম পক্ষ দিয়ে 1 + cos a - sin a, ঠিক আছে। আর নিচে কি আছে 1 + cos a + sin a, ঠিক আছে। তো আমরা কি করছি এই নিচে যেটা রয়েছে এই 1 + cos এর পরে এই যে প্লাস সাইনে আছে, আমরা কি করছি 1 + cos a - sin a দিয়ে সঙ্গে গুণ করলাম, এটাকে a² - b² সূত্র করব বলে। এখন নিচেও গুণ করেছি মানে এই জিনিসটাকে তো আমাকে উপরেও গুণ করতে হবে, আর যদি উপরে যদি গুণ করি দেখো এই হুবহু সেম টু সেম জিনিস আরেকটা আছে না, তো এইটাকে আমরা তাহলে কি লিখতে পারি হোল স্কোয়ার লিখে দিতে পারি, অর্থাৎ এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত কারো ডাউট নেই। আচ্ছা এবার এটাকে আমরা হোল স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি, ঠিক আছে। তো প্রথমে দুটোকে নিয়ে হোল স্কোয়ার সূত্রে ভাঙবো, অর্থাৎ 1 + cos এটাকে একটা নিলাম, এটা ভাবছি 1 মানে a আর কি, আর sin এটাকে ভাবছি b, ঠিক আছে। লিখতেই পারি, কোনো সমস্যা নেই, জিনিসটাকে লেখা যায় এইভাবে। আর নিচে হচ্ছে a² - b² সূত্র, অর্থাৎ 1 + cos a এর হোল স্কোয়ার মাইনাস sin a তার হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই আশা করি। এবার দেখো এইটাকে যদি আমরা a - b তার হোল স্কোয়ার সূত্র করি তাহলে কি হবে a² হবে, অর্থাৎ 1 + cos a তার হোল স্কোয়ার প্লাস 2a মানে 1 + cos a আর b মানে sin a প্লাস b² মানে sin এর হোল স্কোয়ার, এটা হলো। আচ্ছা এবারে দেখো, আচ্ছা মাইনাসের সূত্র হচ্ছে, তার মানে এখানে মাইনাস বসবে। আচ্ছা নিচে যদি আমরা এটাকে ভেঙে দিই তাহলে কি পাবো দেখো, এটা পাবে 1 স্কোয়ার করলে 1 2ab মানে 2 cos a আর b² মানে cos² a মাইনাস এখানে আসছে sin² a, ক্লিয়ার। আচ্ছা উপরেরটাকে এখানেও সেম টু সেম আবার ভেঙে দেবো, এখানে দিলে পাবো দেখো 1 + 2 cos a প্লাস cos² a মাইনাস এই জিনিসটাকে গুণ করে দাও, ঠিক আছে। এখানে গুণ করলে কি হবে 2 sin a প্লাস মাইনাসে মাইনাস sin a cos a প্লাস এখানে sin² a হলো। আচ্ছা নিচে কি তৈরি হচ্ছে দেখো, নিচে এখান থেকে 1 - sin² a মানে কি cos² a, তাই তো। এখানে তার মানে কি হবে 2 cos² a, অর্থাৎ 2 cos a 1 + 2 cos a প্লাস সরি 1টা দেবো না, কারণ 1 - sin² a মানে তো cos² a লিখবো, তো এই একটা cos² a আর 1 - sin² a মানে কি cos², তো দুটো মিলে 2 cos² a হবে, হয়েছে। এখন দুজনের কাছ থেকে দেখো, দুজনের কাছে cos a আছে, আমি একটা স্টেপ জাম্প করার জন্য একটু করে নিচ্ছি, 2 cos এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, নিলে 1 + cos a হবে, ভালো করে বোঝো, দুজনের কাছে ছিল এরকম, তো আমি এটা কমন নিয়ে নিলাম, 2 cos এটাকে কমন নিয়ে নিলাম, ঠিক আছে, নিয়ে এটা বানালাম এইভাবে, ঠিক আছে। এবার দেখো উপরে কি তৈরি হবে, উপরে লিখতে পারি আমি এখান থেকে, দেখো ভালো করে লক্ষ্য করো, এখান থেকে 2 sin a cos a একটা cos² a প্লাস sin² এটা মানে 1 হয়ে যাবে, তাহলে 1 + 1 মানে 2, তাই তো। এখানে sin² আর cos a মানে 1 হয়ে যাবে, আর সেই 1 এর সঙ্গে 1 যোগ করা হবে 2 + 2 cos a, এটা একটা হবে 2 + 2 cos a, ক্লিয়ার এই পর্যন্ত 2 + 2 cos a। আচ্ছা পরে থাকছে কি -2 sin a আর মাইনাস আর একটা -2 sin a, এখানে কিছু একটা মিস্টেক হয়েছে সম্ভবত, 2 sin a, হ্যাঁ এখানে দেখো এখানে 2টা পড়েনি, 2টা মিসিং, তাহলে 2 sin a cos a হলো। খুব সুন্দর একটা কোশ্চেন, এই জিনিসটা তোমাদের ক্লাস 10-এর মতো করতে গেলে কিন্তু এটা সমস্যা হচ্ছে, এত লেন্দি হয়ে যাচ্ছে অঙ্কটা। এই জিনিসটাকে যদি তুমি এই জিনিসটা ক্লাস 11-এ গিয়ে ফেস করবে, সায়েন্সে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে অংশগণের একটা অঙ্ক, ঠিক আছে, ত্রিকোণমিতির মোটামুটি শেষের দিকের এই একটা অঙ্ক, সেটা যদি
ওই অঙ্কের সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করতাম এতক্ষণ আমাদের অঙ্কে কিন্তু উত্তর মিলে যেত। বাট এখানে কিন্তু তোমরা ওইভাবে করতে পারবে না, তোমাদের ক্লাস 10 লেভেলে না বললে ওই সূত্রগুলো তোমাদের জানা নেই, তো বাধ্য তোমাদেরকে এইভাবেই কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো 2 cos A ইন্টু 1 প্লাস cos A লিখলাম। আচ্ছা, এরপরের স্টেপ আমরা এখানে চলে আসছি, উপর থেকে 2 cos A আর 2 থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, হবে 1 প্লাস cos A মাইনাস এখান থেকেও 2 কমন নিয়ে নিচ্ছি, হবে 2 sin A কমন নিয়ে নাও, 2 sin A কমন নিলে হবে 1 প্লাস cos A মাইনাস কমন নিচ্ছি মানে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নিচে পড়ে আছে 2 cos A ইন্টু 1 প্লাস cos A, আর উপরে দেখো 1 প্লাস cos A দুজনের থেকে আবার কমন চলে যাচ্ছে, গেলে পড়ে থাকবে 2 মাইনাস 2 sin A, আর নিচে 2 cos A ইন্টু 1 প্লাস cos A। আচ্ছা, 1 প্লাস cos A আর 1 প্লাস cos A এটা কেটে গেল, গেলে পড়ে থাকছে 2 মাইনাস 2 sin A, তো 2 কমন নিয়ে নাও, 1 মাইনাস sin A চলে আসবে, আর নিচে 2 ইন্টু cos A চলে আসবে। ঠিক আছে, 1 মাইনাস sin A হলো, ঠিক আছে 2 আর 2 কেটে গেল, ব্যাস এইখানেই এসেই সবাই কিন্তু শেষ। যে স্যার কী হলো, পুরো উল্টো প্রমাণ হয়ে গেল, উপরে cos A আছে আপনার নিচে cos A চলে এলো, এখানে নিচে হচ্ছে 1 প্লাস sin A আছে আপনার উপরে 1 মাইনাস sin A চলে আসছে। তো কী করা যায়, এখান থেকে সুন্দর অঙ্ক চলে এসছে, আর এখান থেকে অ্যাকচুয়াল অঙ্কের মোড়টা ঘুরবে। তো কী করবো আমরা এখান থেকে যেটা করব সেটা উপর আর নিচে কি করব, এই যে cos A আছে না উপরে, এই 1 মাইনাস sin আছে উপরে একটা 1 মাইনাস 1 প্লাস sin A দিয়ে গুণ করব sin A, এই জন্যই তো অঙ্কটা এতটা সুন্দর অঙ্ক। ঠিক আছে, এইটা, আর নিচে হবে কি cos A ইন্টু 1 প্লাস sin A। কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু ম্যানেজ করে নিও, কথাগুলো জড়ি যদি থাকে আর কি, জানি না কীরকম আসছে, ভিডিও রেন্ডারিং করার পরে বুঝতে পারবো। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, a মাইনাস বি প্লাস বি, দেখতেই পাচ্ছ, তার মানে আমরা লিখতে পারি এটা 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি এ প্লাস বি, তো তার জায়গায় আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, নিচে cos A ইন্টু 1 প্লাস সাইন এ। দেখো 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি, এটা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে কি এটা cos স্কোয়ার এ, আর নিচে cos A ইন্টু 1 প্লাস সাইন এ। ঠিক আছে, দেখো এই cos এর সঙ্গে একটা cos এ কেটে যায়, কি পড়ে থাকবে উপরে cos A, নিচে কি পড়ে থাকবে 1 প্লাস সাইন এ, ব্যাস প্রুফড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো অঙ্কটা কতটা সুন্দর একটা অঙ্ক, কতটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যদি তোমার জানা না থাকে এক্সাম হলে গিয়ে কিন্তু তুমি এটাকে নামাতে পারবে না। ওকে, দেখো পরে কোশ্চেন চলে আসছি। প্রশ্ন কি বলছে দেখো, একটা স্মৃতিস্তম্ভের উপর একটা পতাকা দণ্ড আছে, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটা খুঁটির ছায়া দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। দেওয়া আছে কি √3 মান 1.732, এটা ধরেই তোমাদেরকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে একটা খুঁটি আমরা কনসিডার করে নিচ্ছি, দেখো এ বি একটা খুঁটি, ঠিক আছে এ বি, এবং যার ছায়ার দৈর্ঘ্য প্রথমে ছিল বিসি। ঠিক আছে, এখন যখন সেটা 45 ডিগ্রি থেকে উন্নতিকোণ বেড়ে 60 ডিগ্রি হয়ে গেছে, তখন ওই খুঁটিটার কিন্তু ছায়ার দৈর্ঘ্য কিন্তু 3 মিটার কমে গেছে, এবং সেটার যে পয়েন্ট সেটা আমরা ডি দিয়ে নোট করছি। ক্লিয়ার? এবার আমাদেরকে করতে হবে কি, এই খুঁটিটার দৈর্ঘ্য বের করতে হবে। তো খুঁটিটার দৈর্ঘ্য আমরা বের করার আগে ফার্স্ট দেখে নিই যে প্রদত্ত যে মানগুলো কি। একটা অ্যাঙ্গেল দেখো এ ডিবি, এটা ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে দেখো এ সিবি, এটার ভ্যালু দেওয়া আছে 45 ডিগ্রি, এবং একটা বাহুর মান দেওয়া আছে দেখো সিডি, যেটার মান কিন্তু 3 মিটার। ক্লিয়ার? এইটা আমাদের কিন্তু মান। তাহলে তোমাদের যেমনটা লেখার লিখে নাও, নেওয়ার পরে এখানে এবি একটি খুঁটি, যার ভূমি থেকে, যার গোড়া থেকে বিসি হলো 60 ডিগ্রি কোণ, মানে যার ভূমি থেকে যার গোড়া থেকে ডি বিন্দু থেকে ওই খুঁটিটির যে উন্নতি কোণ সেটা 60 ডিগ্রি, এবং খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য যখন বিসি ছিল তখন তার উন্নতি কোণ ছিল সি বিন্দু থেকে 45 ডিগ্রি। তো এইভাবে তোমরা যেমনটা লেখার দরকার লিখে নাও। ঠিক আছে, নেওয়ার পরে দেখো এবার ক্যালকুলেশন করছি আমরা। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই কি পাচ্ছি দেখো, অ্যাঙ্গেল এবি বাই বিডি সমান
ট্যান অ্যাঙ্গেল এডিবি, ঠিক আছে। আচ্ছা ট্যান অ্যাঙ্গেল এডিবির মান কত? 60 ডিগ্রি। আচ্ছা এবির মান আমরা বের করব। আচ্ছা ট্যান 60 মানটা বের করে নাও, √3। তাহলে বিডির মান আমরা ধরছি না কিছু, ধরতেই পারো তোমরা এক্স, আমরা এবি সমান বিডি √3 এইভাবে লিখে রেখে দিলাম, ঠিক আছে। এটা এবিডি ত্রিভুজ থেকে পেলাম। সিমিলারলি আমরা আরেকটা ত্রিভুজ কনসিডার করছি, দেখো ত্রিভুজ এবিসি, সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি কি পাচ্ছি, এখান থেকেও পাচ্ছি সেই এবি বাই বিসি সমান ট্যান 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা এবির মান এবি রাখছি, বিসির জায়গায় লিখতে পারি বিডি প্লাস সিডি, আর ট্যান 45-এর মান কত হবে? 1 হবে। ওকে, আচ্ছা এখান থেকে এবি যেমন আছে থাকলো, আর কোনাকুনি এটাকে গুণ করলে বিডি প্লাস সিডি হবে। তো বিডির মান বিডি থাকলো এবং সিডির মানটাকে 3 লিখে দিলাম, ঠিক আছে। সিডির মান দেখতেই পাচ্ছ 3 মিটার, তো এটা আমরা 3 লিখে দিলাম। এবারে এখানে দেখো এবির মান বিডি √3, এখানে এবির মান বিডি প্লাস 3। তো এই দুটো থেকে এটা নাম দিলাম 1 নম্বর, আর এটা নাম দিলাম ধরো 2 নম্বর। এই 1 আর 2 থেকে আমরা কম্পেয়ার করে বলতেই পারি তো যে বিডি √3 সমান বিডি প্লাস 3। ক্লিয়ার? এটা বলতেই পারি। তো বিডিটাকে এদিকে মাইনাস করে নিয়ে এসে বিডি কমন নিয়ে নিচ্ছি, নিলে হবে √3 - 1 সমান 3। তাহলে বিডি সমান চলে আসছে কি 3/√3 - 1। তো করণে নিরসন করলে কি করব, এর অনুবন্ধী করণী দিয়ে আমরা লব আর হরের সঙ্গে গুণ করব, অর্থাৎ √3 - 1 এর অনুবন্ধী করণে √3 + 1, সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করলাম, করলে উপরে তৈরি হচ্ছে কি যেমনটা আছে আপাতত লিখে রাখছি, আর নিচে ওটা তৈরি হচ্ছে কি দেখো √3² - 1² অর্থাৎ a² - b² সূত্র করলে a + b a - b, ঠিক আছে, অর্থাৎ 2 আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি কি 3/2 ইন্টু 3/2 ইন্টু √3 + 1, এটা আমাদের কিন্তু একটা মান চলে এলো। কার মান? না বিডির মান চলে এলো। কিন্তু আমাদের বের করতে হবে কি খুঁটিটার দৈর্ঘ্য। তাহলে খুঁটিটার দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হবে, দেখো এই খুঁটিটার দৈর্ঘ্য আমরা এখান থেকে করতে পারি, তাই তো। খুঁটির দৈর্ঘ্য দেখো আমরা এখান থেকে নিতে পারি। ক্লিয়ার? এইখান থেকে করছি দেখো বিডি √3, তাহলে বিডির মান এসছে এইটা, ঠিক আছে। বিডির মান এসছে 3/2 √3 + 1, আর এবির মান হচ্ছে কি আমরা জানি বিডি √3। তাহলে সেইখান থেকে আমরা লিখতেই পারি, এখান থেকে দেখো বিডির সমান আমরা লিখতেই পারি যে এডি √3, এটা লিখতে পারি। দেখো ভালো করে ছবি দেখো, আচ্ছা সরি, এবি সমান বিডি √3, এবি সমান বিডি √3। তাহলে বিডির মান কি পেয়েছি এখান থেকে, বিডির মান পেয়েছি দেখো 3/2 √3 + 1, ঠিক আছে। 3/2 √3 + 1, আর তার সাথে কিন্তু এই √3টা কিন্তু গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তো ব্যাস, এবার √3 এর মান তোমাদের দেওয়া রয়েছে, তাই তো। এবার √3 এর মানটা তোমাদের এখান থেকে কিন্তু বসিয়ে নিতে হবে, নিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে সলভ করেই বলছি, এর উত্তর মোটামুটি 7.098 এত মিটার কিন্তু আসবে। ক্লিয়ার? এটাই তোমাদের কিন্তু আনসার হয়ে গেল। স্তম্ভের উপরে একটা পতাকা দণ্ড রয়েছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে পতাকা দণ্ডটির ছায়া দৈর্ঘ্য 3√3 মিটার। অঙ্কটা একটু খটোমটো ঠিক নয়, জাস্ট কোশ্চেনের সঙ্গে যখন ছবিটা আমরা আঁকবো একটু বুঝতে প্রবলেম হতে পারে তোমার। দেখো আমি মোটামুটি একটা করলাম, এই যে এখানে একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, এইটা ধরো তার স্মৃতিস্তম্ভ, যেটা হচ্ছে এবি নাম দিলাম, এবং এখানে সি যেটা নাম দিলাম এসি, এটা হচ্ছে তোমার সেই পতাকা দণ্ড, ঠিক আছে। এই হচ্ছে সেই পতাকা দণ্ড। এবার আমাকে বলেছে কি, বলছে ছায়ার দৈর্ঘ্য যখন উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, দেখো এখান থেকে যদি উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই যে পতাকা দণ্ড ছায়াটা হয় কত, 3√3 মিটার। তার মানে কি এই যে ছায়াটা নিচে পড়বে, এখন এইটার ছায়াটা নিচে আমরা পড়বে কিভাবে আমরা আঁকবো এখানে, তাই জন্য আমরা কি করছি, এই বিন্দুটাকে একটা সমান্তরাল অক্ষ এখানে তৈরি করে নিলাম, এবং এই সেটাই হবে কিন্তু 3√3 মিটার ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি বলতে পারি, এটা অনুরূপ করে নিয়ম অনুযায়ী 30 ডিগ্রি বলতে পারি। এবার নাম দিয়ে দিই, এখানে একটা ডি নাম দিলাম, এটা ধরো ই নাম দিলাম। আমাদের প্রশ্ন বলেছে কি দেখো পতাকা দণ্ডটির দৈর্ঘ্য কত। তো পতাকা দণ্ড মানে কি এসি দৈর্ঘ্য আমরা বের করবো, তার জন্য ফার্স্ট আমরা সমকোণী ত্রিভুজ CAE থেকে পাচ্ছি, কি পাচ্ছি দেখো এখানে লম্ব হচ্ছে CA আর ভূমিটা হচ্ছে AE, ঠিক আছে। এখন এই যে মাপটা, এটা অ্যাকচুয়ালি তুমি নিচে আঁকার কথা ছিল, এখন নিচে আঁকা যা সেটা সমান্তরাল, দেখো এইখানে আঁকলে সেইটা যদি 3√3, এখান থেকে এইটুকু যদি তুমি 3√3 বলো, এইটুকু যদি 3√3 বলো,
তাহলে তার সমান করে এইখানটাও তো সেই 3√3 তৈরি হবে, তাই জন্য আমরা উপরে এইভাবে এঁকে নিয়েছি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো তো এটা সমান কি আসবে, tan 30 ডিগ্রি আসবে। আচ্ছা, সি এর যে মান আমরা বের করব, আর এ এর মান কত, 3√3, তো কোনাকুনি আমরা এখানে নিয়ে চলে গেলাম 3√3, আর tan 30 মান কত হয়, 1/√3 হয়। √3 কেটে দাও, 3 মিটার হয়ে যাবে একটা উত্তর। অর্থাৎ ওই যে পতাকা দণ্ডটা পেয়ে গেলাম 3 মিটার। এবার আমাদের বলেছে যদি স্তম্ভটার উচ্চতা 15 মিটার হয়, অর্থাৎ এই যে স্তম্ভটা সেটা হচ্ছে 15 মিটার, তাহলে স্তম্ভ সহ পতাকা দণ্ড ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে টোটাল হাইটটা এখন কত হয়ে যাবে, যেটা আমাদের সিবি, এটার হাইট কত হবে, 15 যোগ 3 অর্থাৎ 18 মিটার। ঠিক আছে, এবার আমাদের বলেছে স্তম্ভ সহ যে পতাকা দণ্ডের ছায়াটা পড়বে, অর্থাৎ এইটুকু অংশ তোমাকে মেজার করতে হবে, এই গোটা অংশটা এখান থেকে এইটুকু অংশ মেজার করতে হবে। তো এখানে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। ত্রিভুজ এ সিবিডি, এই সমকোণী ত্রিভুজ সিবিডি থেকে পাচ্ছি কি পাচ্ছি, লম্ব এখানে আমার সিবি আর ভূমি হচ্ছে বিডি, যেমন tan 30, এক্ষেত্রেও সেই কোণটা সেমই আছে tan 30। তো সিবির মান কত দেখো বের করলাম আমরা 18, গুণ বিডিটাকে বের করব। ঠিক আছে, তো বিডিটাকে নিচে লিখে রাখছি আপাতত, আর tan 30 মান কি হয়, 1/√3, কোনাকুনি গুণ করে দাও, বিডি ইন্টু 1 করলে হবে বিডি, আর এটা হবে 18√3 এত মিটার। তো বিডির মান পেয়ে গেলাম। তো এটা হচ্ছে স্তম্ভ সহ যে পতাকা দণ্ড আছে তার ছায়া, অর্থাৎ বিডির দৈর্ঘ্য 18√3 মিটার। তো দুখানা উত্তর আমাদের জানতে চেয়েছে, দুখানা উত্তর আমাদের বের করে দিলাম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি এবং তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটার সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেমি হলে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তো ধরে নাও চোঙটি যেটা রয়েছে, ঠিক আছে, এই যে চোঙটা রয়েছে, এই যে ভূমির ব্যাসার্ধ ধরে নাও আর, ঠিক আছে, ভূমির ব্যাসার্ধটাকে আর ধরে নাও, আর এই যে উচ্চতাটা তোমাকে বলেছে দেখো উচ্চতা হচ্ছে 20। আচ্ছা, শঙ্কু বলে দিয়েছে, শঙ্কু আর এই চোঙটা, ঠিক আছে, আগে চোঙটা আঁকি। দেখো শঙ্কুটার উচ্চতা বলেছে 20 সেমি আর তির্যক উচ্চতা বলেছে 25। তাহলে আমরা সহজেই এই যে ভূমির ব্যাসার্ধটাকে বের করতে পারবো, অর্থাৎ শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত আসবে, √ অতিভুজের স্কোয়ার মানে 25 স্কোয়ার মাইনাস উচ্চতা অর্থাৎ 20 স্কোয়ার, 25 স্কোয়ার করলে হবে 625 মাইনাস 400 করলে আসবে কত, 225, আর মানে আসবে 15, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম আমরা 15। এবার কি বলছে দেখো, বলছে শঙ্কুটার সমান আয়তন বিশিষ্ট একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। আচ্ছা, সমান আয়তন বিশিষ্ট অর্থাৎ শঙ্কুটার আয়তন আমাদের বের করতে হবে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার, এই শঙ্কুর আয়তনের সূত্র কি, 1/3 পায়ের মান বসাও 22/7 আর আর স্কোয়ার। আচ্ছা, পাইটা লিখে রাখি, ঠিক আছে, পাই কাটাকাটি করে দেবো ডাইরেক্ট। আর এর মান 15 তার স্কোয়ার, আর এইচ মান হচ্ছে উচ্চতা দেওয়া আছে 20। এটাই হচ্ছে সেই শঙ্কুটার আয়তন, এই শঙ্কুটার আয়তন। এখন এই আয়তনের সমান আয়তন বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙ বানাতে হবে যার উচ্চতা 15 সেমি বলা আছে। এটা কত বলে দিয়েছে, 15 সেমি। তো সেক্ষেত্রে ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ বের করবো আগে। এখন চোঙের আয়তনের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়। তো এখানে যেহেতু আর কোনো ব্যবহার হয় না, সেই জন্য আমরা আর এখানে লিখলাম আর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, তো তার মানে কি, এই পাই আর স্কোয়ার আর এইচ মানে কত বলেছে, হাইটটা কত বলেছে, 15। এই যে আয়তনটা অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন সেটা এই শঙ্কুর আয়তনের সঙ্গে সমান হবে, অর্থাৎ 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20। 15 স্কোয়ারকে আমরা এইভাবে লিখে নিই, 15 গুণ 15 ইন্টু 20 হলো। দুই থেকে দেখো পাই আর পাই বাদ চলে গেল, একটা 15 সঙ্গে একটা 15 বাদ চলে গেল, 3 5 15, 20 5 হবে 100, অর্থাৎ আর এর মান চলে আসবে √100, তার মানে হবে 10 সেমি। পেয়ে গেল, আর এর মান পেয়ে গেলাম। চোঙটার ভূমিতলের ব্যাস বলেছে, তো ভূমিতলের ব্যাসার্ধ কত এসছে, 10, তাহলে অতএব ব্যাস আমাকে বের করতে হবে। তো ব্যাস বের করবো কি, 10 গুণ 2 অর্থাৎ 20 সেমি, এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে 10, তাহলে ব্যাস বের করতে বলেছে, তাহলে 2 গুণ করে দাও। নেক্সট কোশ্চেন দেখো, এটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 264। একটা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 পাই আর এইচ হয়। তাই সেই 2 পাই আর এইচের মান দেওয়া আছে কত, 264। তাহলে আমি যদি এখান থেকে বলি কাটাকাটি করে 1 3 2 132, তাহলে পাই আর এইচের মান পেয়ে গেলাম, পাই আর এইচের মান পেয়ে গেলাম 132। আরেকটা কি বলছে দেখো, বলছে আয়তন বলেছে 924, তাহলে পাই আর স্কোয়ার এইচের মান বলে দিচ্ছে কত, 924। আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ।
আচ্ছা, এই পাই আর এইচ এর মানকে আমরা এইভাবে লিখতে পারি, পাই আর স্কোয়ার এইচকে এইভাবে লিখতে পারি যে আর ইন্টু পাই আর এইচ সমান 924। অর্থাৎ দুটো আরের মধ্যে থেকে একটা আরকে সাইড করে দিলাম আর একটা পাই আর এইচ এখানে রাখলাম। কেন? কারণ যাতে আমরা এখান থেকে এই মানটাকে বসাতে পারি। তাহলে আর ইন্টু 132 ইকুয়াল টু 924। তাহলে আর এর মান আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, দেখো 924কে 132 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, দিলে ভাগ করলে আমরা এইচ পেয়ে যাবো, দেখো 2, 6। আর বলেছে আমাদের স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বের করো। ঠিক আছে, তাহলে আগে আটটাকে বের করে নিই। আর এর মান 7 দুগুণে 14, তো 7 চলে আসবে, 7 সেমি হয়ে গেল। অর্থাৎ এই যে লম্ববৃত্তাকার চোঙটা আছে, এই যে লম্ববৃত্তাকার চোঙটা রয়েছে, তার ব্যাসার্ধটাকে আমরা বের করলাম 7, ব্যাস বের করতে বলেছে, তাহলে ব্যাস সমান আমরা পেয়ে যাব কত, 7 গুণ 2 সমান 14 সেমি। এটা একটা উত্তর। আর বলেছে উচ্চতাটা বের করো, তাহলে উচ্চতা যে কোনো একটা জায়গায় মানটাকে বসিয়ে দিই আমরা এখানটায়, এইখান থেকে মানটাকে বের করে নাও। পায়ের মান 22/7, আর এর মান তো আমরা বের করলাম 7, আর এইচ মানে উচ্চতাটা বের করবো 132। ঠিক আছে, 7 7 কেটে দাও, এইচ সমান চলে আসবে 22 দিয়ে কাটলে 22 6 132, অর্থাৎ 6 সেমি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, 6 সেমিটা। ঠিক আছে, অর্থাৎ হাইটটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কোশ্চেন দেখো, যদি নিচের প্রদত্ত তথ্যে যৌগিক গড় 15 হয় তবে পি এর মান কত? ঠিক আছে, পি এর মান বের করতে বলেছে। তো ভালো কথা, কিভাবে করবে? যৌগিক গড় বের করতে বললে আমরা জানি কি করতে হয় না, সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই সূত্র লাগাতে হয়। ঠিক আছে, এটা সমান যৌগিক গড়, যেটা বলে দিয়েছে কত, 15। এবারে আমাদের এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করে নিতে হবে। তো ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে ক্রমযৌগিক পরিসংখ্যাকে বের করে নিতে হবে। কিভাবে করতে পারি আমরা, এই চল যেটা সেটাকে আমরা এক্সআই বলে থাকি, আর ফ্রিকোয়েন্সি মিন্স পরিসংখ্যাকে আমরা এফআই বলে থাকি। এগুলো সবই চল, প্রথম সারিতে যারা আছে, আর পরিসংখ্যা এগুলো সবাই পরিসংখ্যা। তো গুণ করে করে আমরা বসাই, এখানে 5 6 30, এখানে আসবে 10p, এখানে 90, 200, আর 25 5 125। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার পর আমাদের কী করতে হয়, সামেশন এক্সআই এফআই করতে হয়। অর্থাৎ এখান থেকে আমরা করবো কি, সামেশন এক্সআই এফআই, তার মানে এটাকে যোগ করে বের করবো। এই যদি সব কটাকে যোগ করো কত আসবে দেখো, এখান থেকে যোগ করলে হবে 405 প্লাস 10p, তাই তো, 10 ইন্টু পি, 10p। ওকে, আচ্ছা 405 না, সরি 445, 445। ঠিক আছে, 445 ইন্টু 10p। আর এবার করতে হবে কি, সামেশন এফআই বের করতে হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি পরিসংখ্যাগুলো সমষ্টি বের করতে হবে। তো পরিসংখ্যা সমষ্টি বের করে নাও, 5 6 11, 10 21, আর 6 27, তাই তো, মানে 27 প্লাস পি। ব্যাস হয়ে গেল, দুটো মান আমরা বের করে নিয়েছি। এবার সামেশন এক্সআই এফআই এর মানটাকে বসিয়ে দাও, 445 প্লাস 10p, আর এফআই এর মান কত বেরিয়েছে, 27 প্লাস পি, সমান আসছে কত, 15। তো 445, ব্যাস ঠিক আছে। এবার কোনোখানে গুণ করে দাও, 445 প্লাস 10p, 27 আর 15 গুণ করে দাও, 405 প্লাস 15p, 10p আর 15p ওদিকে মাইনাস করে দাও, এটাকে মাইনাস করে দিকে নিয়ে চলে এসো, তার মানে আসছে কত, 40, সমান এখানে আসছে 5p, আর এটা কাটলে p সমান হয়ে যাবে 8। তো এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন দেখো, মধ্যমা বের করতে বলা হয়েছে। আর মধ্যমা করতে গেলে আমরা জানি কি, আগে তার ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে বের করে নিতে হয়। তো ক্রমযৌগিক পরিসংখ্যা কিভাবে করতে হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা তোমরা এগুলো কিন্তু অবশ্যই ছক করে করবে। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা জলদি জলদি শেষ করার জন্য আমরা ছকটা আর করছি না, সরাসরি করছি। ঠিক আছে, তো ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো 51 থেকে 60 যেটা দেওয়া রয়েছে, 60 থেকে 61 রয়েছে, তার মানে এখানে কি একটা শ্রেণীর সীমানা বানাতে হবে, তাই না? তো শ্রেণীর সীমানা আমরা বানাবো। তো যেটা আগে শ্রেণী আসছে দেখে নিই, মধ্যমার যে ক্রমযৌগিক পরিসংখ্যা করে নিই, তারপর যেটা শ্রেণী পড়বে শুধু সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, কারণ এখানে দেখতে পাচ্ছি এখানে 60 থেকে 61 মধ্যে গ্যাপ তৈরি হয়েছে। এখানে গ্যাপ যখন থাকে তখন আমরা একটা শ্রেণী সীমানা বানাই, আর নিম্ন সীমার সঙ্গে 0.5 মাইনাস করে 0.5 প্লাস করি, এইভাবে করে নিই। ঠিক আছে, তো এখানে সেটাই করব। তো দেখো আগে ফার্স্ট পরিসংখ্যা করে নিই। প্রথমে যেটা থাকবে তাকে 4 বসিয়ে দাও, 4 আর 10 যোগ করে 14, 15 আর 14 যোগ করে হবে 29, তারপর 49, তারপর হবে 64, আর 64 আর 4 যোগ করে হবে 68। ঠিক আছে, হয়ে গেল। অর্থাৎ এটা যেটা এলো এটা হচ্ছে এন। তো এন কি এখানে যুগ্ম, আর এন যদি যুগ্ম হয় তাহলে n/2 অর্থাৎ 68/2 মানে হচ্ছে 34তম পদটা কোথায় রয়েছে আমাকে দেখতে হবে। অর্থাৎ যার পরিসংখ্যা 34 পড়ছে সেই রকম কোথায় আছে।
তো দেখো এখানে কোথায় পড়ছে 34, দেখো এইটুকুর মধ্যে পড়ছে না, এই জায়গাটা। তো আমরা সবসময় কী করি, বড়টাকে প্রেফার করে থাকি, বড়টা। তো এটাই আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে মধ্যমা শ্রেণী, অর্থাৎ সেটা আসছে কত, 81 থেকে 90। ঠিক আছে, তো মধ্যমা শ্রেণীটা আমরা লিখে নিই, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। দেখো মধ্যমা শ্রেণী কী করে পাবো, 81 থেকে 90 লিখে নিলাম, বাট এটা তো মধ্যমা শ্রেণী নয়। আমরা মধ্যমা শ্রেণী করার জন্য এটাকে কী করব, 0.5 মাইনাস করবো, অর্থাৎ এটা হবে 80.5, আর 90-র সঙ্গে 0.5 প্লাস করবো, অর্থাৎ 90.5। তো এটাকে আমরা করে নিলাম, কারণ এটা দিয়ে আমাদের মানটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ভুল করে কিন্তু এখানে যদি 81 আর 90 লেখা, অঙ্কটা কিন্তু ভুল হবে, ক্লোজ টু আনসার চলে যাবে, বাট কারেক্ট অ্যান্সার আসবে না। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার আনসার ভুল হতে পারে। ওকে, আর আমাদের তো এরকমভাবে করলে হবে না, মধ্যমার অ্যাকিউরেট মান হয়, তো সেই মানটাকেই তোমাকে এখানে বের করতে হবে। তো এখানে বলবো আমি, তোমরা প্রত্যেকেই ছক বানিয়ে করবে, বাট এক্ষেত্রে আমি ছকটা করিনি, তাই জন্য আমি সরাসরি করছি এটা। ক্লিয়ার, তোমরা কিন্তু ছক বানিয়ে প্রত্যেকটা শ্রেণী সীমানা লিখবে, যেখানে 51 থেকে যেটা 60 আছে ওখানে লিখবে 50.5 টু 60.5, তারপর 60.5 টু 70.5। তো অলরেডি আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো, কারণ এগুলো আমি আগের যে সেটগুলো 10-12টা সেট তো আমরা এর আগে সলভ করে ফেলেছি, প্রায় 13টার মতো সেট আমরা আজকে নিয়ে করতে চলেছি আর কি, শেষ করতে চলেছি। তো সেখানে প্রত্যেকটা সেটে কিন্তু আমি ডিটেলসে বলে দিয়েছিলাম, পুরো ছক রেডি করে দিয়েছিলাম। তো সেই জিনিসটাই তোমরা এই অঙ্কটার জন্য সেখানে করবে। ঠিক আছে, চলো এবার দেখো, পেয়ে গেলে 80 থেকে 90.5 পেয়ে গেলে, ভালো কথা। এবার আমাদের কী করতে হবে, মধ্যমার যে সূত্র আছে সেটাকে লিখতে হবে। তো মধ্যমার সূত্র কী জানো তো আমরা, L প্লাস n/2 মাইনাস CF/F ইন্টু H। ঠিক আছে, L মানে কি, মধ্যমা শ্রেণীর নিম্নসীমা, অর্থাৎ 80.5, প্লাস n/2 মানে কি 34, দেখতেই পাচ্ছ এসছে, মাইনাস CF মানে আগের ঘরে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ 29, অর্থাৎ যেটা আছে তার আগের ঘরে ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের CF। ঠিক আছে, এই যে 29টা, এটা হচ্ছে আমাদের CF বাই F। F মানে মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা, এটা হচ্ছে F। ঠিক আছে, অর্থাৎ 49, সরি পরিসংখ্যা না, F মানে 20, তো এখানে 20, এটা তো ক্রমযৌগিক পরিসংখ্যা, ইন্টু H। H মানে হচ্ছে তোমার যে হাইটটা, মধ্যমা শ্রেণীর যে হাইট, অর্থাৎ 90.5 থেকে 80.5 বিয়োগ করে দাও, 10 আসবে, কাটাকাটি করে এখান থেকে 2, তাহলে 80.5 প্লাস এটা হবে 5-এর 2, তখন 80.5 প্লাস 2.5 যোগ করলে, এই মানেটাকে ভাগ করে দিলে, তাহলে এখানে আসবে কত, 82 আর 83। তো এটা হবে আমাদের মধ্যমা। ঠিক আছে, এটাই আমাদের আনসার। ক্লিয়ার সবার, আশা করি কারো কোনো ডাউট নেই। ঠিক আছে, তো এখানে আমরা সেটটা শেষ করলাম। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই সবাইকে বলবো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং পরের সেটের জন্য একটু অপেক্ষা করো, আমি নেক্সট দিনই কিন্তু তোমাদের পরের সেটটা স্টার্ট করে দেবো। ওকে।